জলবায়ু, এই অধ্যায়টা ডিটেলে আলোচনা করব। তো ভারতের জলবায়ুর যদি এক কথায় বলা হয় তাহলে আমরা জানি যে ভারতের জলবায়ুটা হচ্ছে ক্রান্তীয় মৌসুমি প্রকৃতির জলবায়ু। এবং যেহেতু কর্কটক্রান্তি রেখা ৩.৫ ডিগ্রি উত্তর অক্ষাংশ ভারতকে প্রায় সমান দুটো জলবায়ু অঞ্চলে ভাগ করেছে, তার জন্য আমরা দেখি কি উত্তর ভারতে উপক্রান্তীয় জলবায়ু, উত্তর ভারতে উপক্রান্তীয় জলবায়ু এবং দক্ষিণ ভারতে ক্রান্তীয় জলবায়ু দেখতে পাওয়া যায়। যেটা দক্ষিণ ভারতে একটু বেশি উষ্ণ গ্রীষ্ম এবং শীত ঋতু কিছুটা অস্পষ্ট, আর উত্তরে উষ্ণ গ্রীষ্ম এবং শীতল শীত এটা দেখতে পাওয়া যায়। তো আবার অন্যদিকে আমরা যদি মেঘালয়ের মৌসিনরামের দিকে দেখি, সেখানে দেখব পৃথিবীর সবথেকে বেশি বৃষ্টিপাত সেই জায়গাতে হচ্ছে। তো কর্কটক্রান্তি রেখা ঠিক মাঝ বরাবর গিয়েছে। কতগুলো রাজ্যের উপর দিয়ে গেছে কর্কটক্রান্তি রেখা? 8টি। হ্যাঁ, তো 8টা রাজ্যের উপর দিয়ে গেছে। যাই হোক, আপনাদের ওই পোর্শনটা আমি রেকর্ডের একটা ক্লাস দিয়েছিলাম, ওইটা খুব ভালো করে দেখে নেবেন আপনারা। পলিটিক্যাল আর ফিজিক্যাল দুটো পোর্শন মিলিয়ে কিছু ইনফরমেশন ছিল। তো যাই হোক, ভারতের জলবায়ু কিছু নিয়ন্ত্রক অংশ রয়েছে, এই অক্ষাংশ তার মধ্যে অন্যতম। এছাড়া অবশ্যই হিমালয় পর্বতের অবস্থান ভারতকে একটা অন্যতম মাত্রা দিয়েছে ভারতের জলবায়ুকে। প্রচণ্ড শীত প্রবাহে বাধা দিয়েছে। নাতিশীতোষ্ণ জলবায়ু কিছুটা উত্তর ভারতে সেটা রেখেছে। মৌসুমি বৃষ্টিপাত হিমালয়ের জন্যই সম্ভব হয় ইত্যাদি রয়েছে। এছাড়া পূর্বঘাট এবং পশ্চিমঘাট পর্বতের অবস্থান সেটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। পূর্বঘাট পশ্চিমঘাট পর্বতের কী ভূমিকা রয়েছে? প্রথমত, পশ্চিমঘাট পর্বত ভারতের পশ্চিম বরাবর বিস্তৃত। পশ্চিমঘাট পর্বত ভারতের পশ্চিম দিক বরাবর বিস্তৃত। এইদিকে পশ্চিমঘাট পর্বত রয়েছে। তো দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু পশ্চিমঘাট পর্বতে বাধা পেয়ে ব্যাপকভাবে বৃষ্টিপাত ঘটায় কেরালা, গোয়া, মহারাষ্ট্র উপকূল। আবার মধ্যপ্রদেশের ওপর দিয়ে প্রবাহিত হওয়ার সময়, দাক্ষিণাত্য মালভূমির ওপর দিয়ে যাওয়ার সময় জলীয় বাষ্প কম থাকে। আর পূর্বঘাট পর্বতমালাতে মূলত প্রত্যাবর্তনকারী যখন মৌসুমি বায়ু এইখানে করমণ্ডল উপকূলে বাধাপ্রাপ্ত হয়ে যখন প্রত্যাবর্তন করে, তখন কিন্তু এই জায়গাতে শুধুমাত্র পূর্বঘাট পর্বতেই বাধা পেয়ে প্রত্যাবর্তনকারী মৌসুমি বায়ু বৃষ্টিপাতটা ঘটায়। তামিলনাড়ুর খাঞ্জাভুর ডিস্ট্রিক্ট, সেই জায়গাতে দুবার বৃষ্টিপাতযুক্ত অঞ্চল যেখানে রয়েছে সেই জায়গাটা। তো পর্বতের অবস্থানের কারণেই কিন্তু ভারতে বিভিন্ন জায়গাতে বৃষ্টিপাতের তারতম্যটা দেখতে পাওয়া যায়। আরাবল্লী পর্বত যেহেতু দক্ষিণ পশ্চিম মৌসুমী প্রবাহপাতের সাথে সমান্তরাল, সেই জন্য এখানে কোনো বৃষ্টিপাত হয় না। তো এই বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আর একটা বিষয় হচ্ছে সমুদ্রের সান্নিধ্য। সমুদ্রের সান্নিধ্য
এখন আমরা একটা কথা বারবার বলি যে সমুদ্র যদি থাকে, কোনো একটা অঞ্চলে যদি সমুদ্র থাকে, তাহলে কি হয়, জলবায়ু সমভাবাপন্ন হয়। কোনো একটা অঞ্চলে সমুদ্র থাকলে জলবায়ু নাকি সমভাবাপন্ন হয়। তো এটা কেন হয়? একটা সমুদ্র আছে, উপকূল অঞ্চল আছে, আমরা বলছি যে মুম্বাইয়ের জলবায়ু কিছুটা সমভাবাপন্ন, দিল্লির জলবায়ু চরম ভাবাপন্ন। তো এটা কেন হয়, কি কারণে হয়, সেটা একটু বলুন। স্যার, কোনো বায়ু যখন সমুদ্রের উপর দিয়ে প্রবাহিত হবে তখন সেখানে একটা ঠান্ডা মানে বায়ুটা নিয়ে প্রবাহিত হবে আর কি। এর জন্যই বায়ুর পরিবর্তনের জন্য আর কি এরকম অবস্থা দেখা যায়, কোনো জায়গায় গরম কোনো জায়গায় ঠান্ডা। পরিষ্কার হলো না, আরেকটু বলুন ডিটেলে। হ্যাঁ স্যার, সমুদ্রের জলটা খুব তাড়াতাড়ি গরম হয় না, হুম। আর তাড়াতাড়ি ঠান্ডাও হয় না। এটাই মেন কারণ। তাতে কি হলো? তাড়াতাড়ি গরম তাড়াতাড়ি ঠান্ডা তো রোজ হয়, শীতকালেও তাড়াতাড়ি গরম তাড়াতাড়ি ঠান্ডা হয়, গরমকালেও তাড়াতাড়ি হয়। কিন্তু আমি বলছি, আমরা উপকূল অঞ্চলে যদি থাকি তাহলে খুব বেশি শীতকালেও খুব বেশি ঠান্ডা পড়ে না, গ্রীষ্মকালেও সেই পরিমাণ গরম পড়ে না যতটা আমরা মহাদেশের ভেতর দিকের অংশে, দেশের ভেতর দিকের অংশে থাকলে যতটা শীত বা যতটা গরম অনুভব করি, এখানে ততটা করি না। কেন উপকূল অঞ্চলে প্রপারলি কেন এটা হয়? সব জলের সাথে কি সম্পর্ক আছে বলুন, ডিটেলে একটু এক্সপ্লেন করুন ব্যাপারটা। স্যার, দিনের বেলায় স্থলভাগটা খুব তাড়াতাড়ি গরম হয়ে যায় তো। এবার যেহেতু গরম হয়ে গেলে ওটা শূন্যস্থানের সৃষ্টি হয়, সেই শূন্যস্থান পূরণ করার জন্য জলভাগ থেকে ঠান্ডা বাতাসটা চলে আসে। সেই জন্য কিন্তু স্থলভাগে উপকূল অঞ্চলে সেই পরিমাণ গরম হচ্ছে না দিনের বেলায়। রাত্রের বেলায় যখন ঠান্ডা হচ্ছে, তো যখন ঠান্ডা হচ্ছে তখন তার উল্টো হচ্ছে। সেই জন্য কিন্তু ওখানে বেশি ঠান্ডা হচ্ছে না। তাহলে তো সন্ধ্যার সেই দিকে, জন্য একটা সমস্যা। সন্ধ্যার দিকে যখন একটু জলটা গরম হলো বেশি, কারণ সন্ধ্যার সময় তো স্থলভাগ ঠান্ডা হয়ে যায় তাড়াতাড়ি, কিন্তু জলভাগ গরম থাকে, গ্রীষ্মকালের কথা বলছি। তো সন্ধ্যার সময় তাহলে তো উল্টো ঘটনা ঘটার কথা। তাহলে সেই সময় কেন আবহাওয়ার পরিবর্তন হয় না? দেখুন, এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা কাজ করে সেটা হচ্ছে বায়ুর মিক্সিং, মিশ্রণ। স্থলভাগে কি হয়, যেটা আমরা দিল্লির উদাহরণ যদি ধরি, যে দিল্লিতে এখানে কেন তাপমাত্রাটা অনেক বেশি থাকবে? আমরা যদি গ্রীষ্মকাল দিয়ে প্রথমে শুরু করি, দিল্লিতে তাপমাত্রা আর মুম্বাইতে তাপমাত্রা। দিল্লিতে দেখুন, দিল্লিতে এর আশপাশে কিন্তু পুরোটাই স্থলভাগ। বিপরীত জায়গা থেকে, কোনো জায়গা থেকে বায়ু এসে এখানে মিক্সিং হবে, অন্য তাপমাত্রার বায়ু এসে মিশ্রণ হবে, তার সুযোগ কিন্তু খুব একটা নেই। যার ফলে এই পুরো স্থলভাগ অঞ্চলগুলোতেই যথেষ্ট পরিমাণে গরম গ্রীষ্মকালে থাকে। কিন্তু উপকূল অঞ্চলে কি হয়, উপকূল অঞ্চলের আশপাশে এই যে টেম্পারেচার, সেটা তো গরমকালে স্বাভাবিকভাবে সূর্য এখানেও ভালোই যথেষ্ট কিরণ দেয়, কিন্তু সেই যে বাতাসটা গরম হলো, সেই বাতাস কিন্তু এখানে থাকছে না, কারণ আশপাশে সমুদ্র থেকে বায়ু কিন্তু এখানে প্রবেশ করছে, যেটা অনেক দূর ট্রাভেল করে আসছে, যেখানে সেই পরিমাণ তাপমাত্রা কিন্তু নেই। তো ওপেন এয়ার, এখানে এয়ারটা মিক্সিং হওয়ার একটা জায়গা তৈরি হচ্ছে, মিশ্রণের একটা জায়গা তৈরি হচ্ছে, যেটা কিনা স্থলভাগে ভেতর দিকে নেই। আশপাশে দূরবর্তী কোনো জায়গা থেকে কিছুটা শীতল বাতাস আসার এখানে সুযোগ আছে, কিন্তু স্থলভাগের ভেতরে সেই সুযোগটা নেই। এই কারণে যত উপকূল অঞ্চল দেখি, শীতকালেও একই ঘটনা ঘটে। শীতকালে এখানে যথেষ্ট ঠান্ডা, সূর্য এখানে দক্ষিণায়ন তখন হচ্ছে সূর্যের, এখানে যথেষ্ট ঠান্ডা, এখানেও সেই এয়ার মিক্সিং হওয়ার জায়গাটা নেই। কিন্তু উপকূল অঞ্চলে একই রকমভাবে এখানে বাইরে থেকে, দক্ষিণ ভাগ থেকে, যেখানে সূর্যের দক্ষিণায়নে, যে সেই জায়গা থেকে কিন্তু বায়ুটা এসে এখানে মিশে যাচ্ছে, মিক্সিং হয়ে যাচ্ছে। তো স্বাভাবিক যে তাপমাত্রা হওয়ার কথা, সেটা বেশি হোক বা কম, সেটা কিন্তু থাকছে না। তার ফলে কি হয়, এখানে বেশি ঠান্ডাও পড়ে না, বেশি গরমও পড়ে না। ঠিক আছে? তো এই হচ্ছে মূল বিষয়। তো যাই হোক, এবার মৌসুমি বায়ু প্রবাহ যে বিষয়টা রয়েছে, মৌসুমি বায়ু কিভাবে প্রবাহিত হয়। গ্রীষ্মকালে আমরা জেট বায়ুর সাথে যে সম্পর্ক বা মৌসুমি সম্পর্কিত যাবতীয় যে তত্ত্ব রয়েছে, মৌসুমি বায়ু সম্পর্কিত যাবতীয় তত্ত্ব রয়েছে, সেইগুলো
আমরা পরে আলাদা আলোচনা করব, কারণ সেটা একটা আলাদা অধ্যায়, যে থিওরি কী কী রয়েছে, মনসুনের জেনেসিসের কী কী থিওরি রয়েছে। তো মৌসুমি বায়ুপ্রবাহ গ্রীষ্মকালে মোটামুটি মার্চ থেকে জুন মাসের মধ্যভাগ পর্যন্ত সূর্যরশ্মি একেবারে লম্বভাবে পতিত হয় এই জায়গার উপরে, ভারতের স্থলভাগে। এখানে মধ্য ভারতের তাপমাত্রা গ্রীষ্মকালে থাকে 30 থেকে 45 ডিগ্রি সেলসিয়াস, যেটা রাজস্থানে হয়ে যায় 45 থেকে 50 ডিগ্রি সেলসিয়াস। আর উপকূলে মোটামুটি গড়ে 25 থেকে 30 ডিগ্রি সেলসিয়াস উপকূল অঞ্চলে থাকে। পার্বত্য অঞ্চলে এখানে কিন্তু ম্যাক্সিমাম টেম্পারেচার 20 ডিগ্রির কাছে চলে যায়। তো এটা হচ্ছে গ্রীষ্মকালীন পরিস্থিতি। গ্রীষ্মকালীন পরিস্থিতি এবং ঠিক এই সময়টাতেই আমাদের পূর্ব ভারতে কালবৈশাখী আসে গ্রীষ্মকালে, রাজস্থানে আসে আঁধি, উত্তর আর উত্তর পশ্চিম ভারতে থাকে লু, আম্রবৃষ্টি কেরালাতে, কর্ণাটকে কফি বৃষ্টি, এইগুলো স্থানীয়ভাবে বৃষ্টিপাতগুলো দেখতে পাওয়া যায়, ঝড় বৃষ্টি সহ এই সময় দেখা যায়। তো এটা হচ্ছে গ্রীষ্মকালীন বৈশিষ্ট্য। আবার বর্ষাকাল জুন মাসের মোটামুটি মাঝ বরাবর সময় থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত বর্ষা থাকে। এই সময় সারা ভারতে উষ্ণতা থাকে গড়ে 20 থেকে 30 ডিগ্রি সেলসিয়াস, তাপমাত্রাটা অনেকটাই কমে আসে। এখন দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু এই সময় সারা ভারতে প্রবেশ করে যায়। 1 জুন কেরালাতে আসে, সাধারণ যে নিয়ম, সাধারণ যে বৈশিষ্ট্য, 1 জুন কেরালাতে আসে এবং সারা ভারতে ছড়াতে যদিও সেটা জুলাই 15 হয়ে যায়। তো এই যে সময়কাল, এই সময়ে মালাবার উপকূল এই জায়গাতে বৃষ্টিপাতের পরিমাণটা দাঁড়ায় সব থেকে বেশি। মালাবার উপকূল 300 থেকে 500 সেন্টিমিটার বৃষ্টি এখানে হয়। পশ্চিমঘাট পর্বতের পূর্ব ঢালে বৃষ্টির ছায়া অঞ্চল তৈরি হয়। আমরা জানি এই জায়গাতে এত বেশি বৃষ্টি হয়, এখানে প্রতিবাদ ঢালে এত বেশি বৃষ্টি হয় যে উল্টো দিকে গেলে আমরা এই রকম জায়গাতে দেখব যে একেবারে শুকনো শুষ্ক একটা অঞ্চল তৈরি হয়ে যায়। তো বৃষ্টির ছায়া অঞ্চল কিন্তু পশ্চিমঘাট পর্বতের পূর্ব ঢালে মাত্র 50 থেকে 70 সেন্টিমিটার বৃষ্টি হয়, যেটা পশ্চিম ঢালে হয় 30 থেকে 500 সেন্টিমিটার। আবার মৌসিনরামে 1350 সেন্টিমিটার গড় বৃষ্টিপাত এখানে দেখতে পাওয়া যায়। কলকাতার আশপাশে 200 সেন্টিমিটার, বিহারে সেটা আরেকটু কমে যায় 125 সেন্টিমিটার মতো, এবং আরও পশ্চিম দিকে রাজস্থানে সেটা যেতে যেতে 25 সেন্টিমিটারে দাঁড়ায়। তো এই জায়গাটায় খুব গুরুত্বপূর্ণ কিছু ঘটনা ঘটে। তো আমরা জানি এখানে হিমালয় পর্বত রয়েছে, সিনট্যাক্সিয়াল বেন্ড নিয়ে সারা ভারতের উত্তর ভারত জুড়ে এরকম, এবং এদিকে এক্সটেনশন অংশটা রয়েছে। তো যখন দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু প্রবাহের আগমন যখন ঘটে, তখন ভারত মহাসাগরের এই অংশ থেকে একটা বিস্তীর্ণ অংশ, সেই জায়গায় বায়ুটা প্রবেশ করে এবং একটা আরব সাগরীয় শাখা থাকে, আরেকটা থাকে বঙ্গোপসাগরীয় শাখা। দক্ষিণ পশ্চিম দিক থেকে এই প্রবাহটা শুরু হয় এবং মেঘালয়ে বা উত্তর পূর্ব ভারতে আমরা জানি বৃষ্টি অরণ্য তৈরি হয়েছে। আবার এই পশ্চিমঘাট পর্বতেও বৃষ্টি অরণ্য তৈরি হয়েছে, মূলত পশ্চিমঘাট পর্বতের পশ্চিম ঢালে। এই বৃষ্টি অরণ্য তৈরি হওয়ার কারণ কিন্তু এই মৌসুমী বায়ুপ্রবাহের, যেটা বার্স্ট অফ মনসুন বলে, হঠাৎ করে মৌসুমী বায়ুর ব্যাপক হারে বৃষ্টি শুরু হওয়া। এবং দেখুন এখানে মেঘালয় রয়েছে, মেঘালয় সারা বিশ্বের মধ্যে সবথেকে বেশি বৃষ্টি হয় এইখানে মৌসিনরাম। কেন এই জায়গাটাতে হয়? তার কারণ, একটা অন্যতম কারণ হচ্ছে এই যে বঙ্গোপসাগরীয় শাখা প্রবেশ করছে, সেটা কিন্তু হিমালয়ের এই যে সিনট্যাক্সিয়াল বেন্ড রয়েছে, এই যে বাঁক রয়েছে, এইখানে
প্রথমে প্রবেশ করে আমরা কি দেখি, সবার আগে বৃষ্টি শুরু হয় কিন্তু হিমালয়ের পাদদেশে, কারণ সেখানেই শৈলক্ষে বৃষ্টিটা শুরু হয়, তারপরে সেটা আস্তে আস্তে দক্ষিণ দিকে আসে। তো এইখানে যখন বায়ুটা প্রবেশ করলো, এখানে দেখুন এই বাঁকটা এরকম থাকার কারণে এখানে কিন্তু এই দিকে আর যাওয়ার কোনো সুযোগ নেই। তো এই উত্তর পূর্ব ভারতের এই যে অঞ্চলটা, আসাম, মেঘালয়, এখানে মণিপুর, ত্রিপুরা, এই যে পুরো এলাকাটা, এখানে ব্যাপক হারে বৃষ্টি, অনেক বেশি বৃষ্টি হয়। তার কারণ এই যে একটা এখানে বাধাপ্রাপ্ত হওয়ার ব্যাপক জায়গা, এই যে বাঁকটা রয়েছে এখানে না পারছে ডান দিকে যেতে, না পারছে বাঁদিকে যেতে, জাস্ট এখানে থেমে যায় এবং ব্যাপক হারে বৃষ্টিটা হয়। এবার এই যে হিমালয় পার্বত্য অঞ্চলে বাধা পেল, তারপরে আস্তে 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 বৃষ্টিটা নিচের দিকে আমরা দেখতে পাই হচ্ছে। তো এই কারণেই আমরা দেখব আমাদের উত্তরবঙ্গে প্রথম বর্ষাটা নামে, উত্তরবঙ্গের পাহাড়ি ঢালে প্রথমে বর্ষাটা নামে, তারপর আমরা দক্ষিণবঙ্গে বৃষ্টিটা পাই। তো হিমালয় বাধাপ্রাপ্তির অন্যতম কারণ, হ্যাঁ বলুন। স্যার বললাম মেঘালয়ে বৃষ্টিপাতের মেন কারণ মানে গারো খাসি জয়ন্তীকে ধরা হয় না? আরেকবার বলুন। স্যার বললাম যে মেঘালয়ে যে এত বৃষ্টিপাত হচ্ছে এর মেন কারণ হিসেবে গারো খাসি জয়ন্তীকে ধরা হয় না? না না, পাহাড় তো বটেই, সেখানে গারো খাসি জয়ন্তী আছে, কিন্তু আমি এখানে যেটা বললাম সেটা আরেকটু ব্যাপক, কারণ কি হচ্ছে, অবশ্যই সেখানে পাহাড় আছে, কিন্তু প্রথমত বায়ুটা এখানে আটকে যাচ্ছে, এখানে আর যেতে পারছে না। মানে এই যে একটা বাঁক রয়েছে হিমালয়ের এই দিকটা, তো এক্সটেনশন রয়েছে এখানে, পূর্ব ভারতের যেসব পাহাড়ি অঞ্চল সেটা রয়েছে, এখানে আরাকানিয়মা, যেটা আরাকানিয়মা বলা হয়, সেই জায়গাটা রয়েছে। তো এইখানে কিন্তু একটা বদ্ধ অংশের সৃষ্টি হচ্ছে, তারপর এখানে পাহাড় রয়েছে, আরও রয়েছে, সেইখানের জন্য বৃষ্টি হচ্ছে, সেটা তো আছেই, সেটা একটা লোকাল কারণ। কিন্তু ব্যাপক যে কারণ সেটা কিন্তু মৌসুমি বায়ুর এখানে বাধাপ্রাপ্ত হওয়া এবং এখানে কোনো দিকে যাওয়ার একটা জায়গা নেই, সেটা একটা অন্যতম কারণ। তো এখানে বৃষ্টিটা শুরু হলো, এরপর আস্তে আস্তে কিন্তু পশ্চিম দিকে এগোতে থাকে, এবং এই যত পশ্চিম দিকে, আমরা কি বললাম, পশ্চিমবঙ্গে এই কলকাতা দক্ষিণবঙ্গের আশপাশে যেটা বৃষ্টি হয় সেটা 200 সেন্টিমিটারের কাছাকাছি, বিহারে গিয়ে এটা হয়ে যায় 125 সেন্টিমিটার, বিহার উত্তরপ্রদেশের এই পূর্ব দিকটাতে। আরও যখন পশ্চিম দিকে এগোয় তখন কিন্তু এর মধ্যে জলীয় বাষ্পের পরিমাণটা অনেকটা কমে যাচ্ছে, এবং যত পশ্চিম দিকে আমরা যাব তত কিন্তু বৃষ্টিপাতের পরিমাণটা এখানে কমতে থাকবে, যেটা আলটিমেটলি রাজস্থানের এই দিকের অংশে এসে সেটা দাঁড়ায় মাত্র 25 সেন্টিমিটার, মাত্র 25 সেন্টিমিটার। এই কারণেই পাঞ্জাব, হরিয়ানা এইসব জায়গাগুলো কিন্তু তুলনামূলক অনেকটাই শুকনো জায়গা, শুষ্ক জায়গা। শুধুমাত্র এখানে পশ্চিমী ঝঞ্ঝা শীতকালে আসে বলে পাঞ্জাব, হরিয়ানা এই অংশটাতে কিন্তু শীতকালে বৃষ্টি কৃষিকাজের একটা ব্যাপক সুবিধা করে দেয়, রবি শস্য। যাই হোক, তো হিমালয়ের ঢাল বরাবর এইভাবে বৃষ্টি হতে হতে পশ্চিম দিকে বায়ুটা কিন্তু এগিয়ে যায়, এবং আমরা জানি এখানে আরাবল্লী পর্বত রয়েছে, এইভাবে আরাবল্লী পর্বত, যে কারণে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর যে শাখাটা, আরব সাগরীয় শাখা, এখানে কিন্তু বাধাপ্রাপ্ত হওয়ার কোনো জায়গা নেই, তো বৃষ্টিপাতটা কিন্তু এখানে সেই অর্থে হতে পারে না। এবং সেই একই কারণে মধ্য ভারত অংশ বা এই যে পুরো জায়গাটা, এখানে কিন্তু বৃষ্টির পরিমাণ তুলনামূলকভাবে কম হয়। তো এটা বর্ষার সময়কার ঘটনা, এবং বর্ষাতে কখনো কখনো মৌসুমি বিরতি দেখতে পাওয়া যায়, যেটাকে ব্রেক অফ মনসুন বলে। হঠাৎ করে বৃষ্টি শুরুটাকে বলে বার্স্ট অফ মনসুন, মৌসুমি বিস্ফোরণ, এবং মৌসুমি বিরতি হচ্ছে ব্রেক অফ মনসুন। এই ঘটনা হলো। স্যার একটা প্রশ্ন ছিল স্যার। হ্যাঁ বলুন। স্যার বলছি যে আমাদের যে গারো খাসি জয়ন্তিয়া, খাসি হ্যাঁ। পাহাড়ের কোন ঢালে মোটামুটি মৌসুমী বিস্ফোরণ ঘটে? কোন ঢালটা, পূর্ব ঢাল না দক্ষিণ ঢালে? যেহেতু বঙ্গোপসাগর থেকে যে জলীয় বাষ্পপূর্ণ বাতাস দক্ষিণ ঢাল দিয়ে যাচ্ছে, তাহলে কোন ঢালটায় হবে? আর উত্তর ঢালে হচ্ছে যেহেতু শিলং, তাহলে না, খাসি পাহাড়ের কোন ঢালে বৃষ্টিপাত? মূলত দেখুন, দক্ষিণ ঢালে মূলত বৃষ্টিটা সূত্রপাত হয়, ঠিক আছে। উত্তর ঢালে তো কথাই নেই, উত্তর ঢালে বৃষ্টির ছায়া অঞ্চল পড়ে যাচ্ছে, শিলং মালভূমি পড়ে যাচ্ছে, ঠিক আছে। সূত্রপাতটা হয় দক্ষিণ ঢালে, ঠিক আছে, বঙ্গোপসাগরীয় শাখা প্রবেশ করছে। হ্যাঁ স্যার একটা জায়গায় আমরা কোশ্চেন পেলাম, মানে ওটা বলছে যে মৌসুমী বিস্ফোরণ যেটা খাসি পাহাড়ে হয়,
মানে যেটা মৌসিনরাম, ওখানে হ্যাঁ, পূর্ব ঢালে বৃষ্টিপাত হয়, এইটা বলছে দেখুন বারবার, আমি এখন দুই এখন তিন জায়গায়। এখন ব্যাপারটা হচ্ছে প্রশ্ন করার ধরন যেমন হবে সেরকম উত্তরটা হবে। দক্ষিণ ঢালে বৃষ্টিপাতের সূত্রপাতটা কিন্তু দক্ষিণ ঢালে হচ্ছে, কারণ সেখানেই বাধাপ্রাপ্ত হচ্ছে ফার্স্ট বঙ্গোপসাগরীয় শাখা যখন ঢুকবে সেটা খুব স্বাভাবিকভাবে দক্ষিণ দিক থেকে আসবে, দক্ষিণ ঢালেই কিন্তু সেটা বাধাপ্রাপ্ত হবে, দক্ষিণ ঢালে সেই বৃষ্টিপাতটা শুরু হবে। এবার বাস্ট অফ মনসুন, তারপরে যখন বৃষ্টিপাতের পরিমাণটা আরও বেশি বেড়ে যাচ্ছে, তারপরে যখন সেটা কিছুটা পূর্ব ঢালে গিয়ে পৌঁছাচ্ছে, ঠিক আছে, উত্তর ঢালে কিন্তু নয়, উত্তর ঢালে কখনোই হবে না, একেবারে উল্টো দিকে সেটা, সেখানে বৃষ্টির ছায়া উত্তর অঞ্চল। ঢালে তো শিলং, উত্তর ঢালে তো হ্যাঁ, শিলং, ওটা উত্তর ঢালে বৃষ্টিছায়া উত্তর অঞ্চল। ঢালে উত্তর ঢালে কোনোভাবেই সেটা যাচ্ছে না। এবং একটা জিনিস দেখুন, আমরা কি বলি যে একটা প্রতিবাদ ঢাল আর একটা অনুবাদ ঢাল, তো আপনার প্রশ্নের মধ্যেই উত্তরটা আছে। অনুবাদ ঢালে অনুবাদ ঢালে যদি শিলং থাকে, উত্তর ঢালে যদি শিলং থাকে, উত্তর ঢালে যদি বৃষ্টির ছায়া অঞ্চল থাকে, তাহলে দক্ষিণ ঢালে খুব স্বাভাবিকভাবে বৃষ্টিটা হয়েছে, এটাই তাহলে প্রতিবাদ ঢাল, তাই না? হ্যাঁ স্যার, তবে আরেকটা জিনিস আছে স্যার, হ্যাঁ, যেহেতু পূর্ব দিকে সিনট্যাক্সাল ব্যান্ড আছে, হ্যাঁ, যেহেতু ওখানে অবশ্যই বাধাপ্রাপ্ত হচ্ছে। অবশ্যই, আমি সেটা অস্বীকার করছি না, কিন্তু বাস্ট অফ মনসুন প্রথম যে বৃষ্টি শুরু হয় সেটা কিন্তু দক্ষিণ ঢালেতেই হয়। তারপরে এই যে আমি সিনট্যাক্সিয়াল বেন্ড বা যে জিনিসটা বললাম এটা ঘটে, পূর্ব ঢালে বৃষ্টি হয় না এরকম নয়, কারণ এইদিকে এই পাশে যখনই সেটা পূর্ব দিকে এসে পৌঁছাচ্ছে তখনও সেখানে বৃষ্টি হচ্ছে, ঠিক আছে, সেখানে অবশ্যই বৃষ্টি হচ্ছে। স্যার যদি খাসি পাহাড়ের বলে, যে খাসি পাহাড়ে মানে মানে বৃষ্টিপাতটা কোন দিকে, কোন ঢালে হয়, উত্তর এখন ঢাল, এখন না বৃষ্টিপাত পূর্ব? বৃষ্টিপাত কোন ঢালে শুরু হয় এটা প্রশ্ন হতে পারে, বৃষ্টিপাত কোন ঢালে বেশি হয় এটা প্রশ্ন হতে পারে, আপনার প্রশ্নের ধরন অনুযায়ী এই উত্তরটা হবে, ঠিক আছে। অনুবাদ ঢাল কিন্তু দক্ষিণ ঢাল, সেখানে বৃষ্টি শুরু হচ্ছে, পূর্ব ঢালের দিকে যখন গিয়ে পৌঁছায় তখন বৃষ্টিপাতের পরিমাণটা আরেকটু বেড়ে যায়। প্রশ্নের ধরন যেমন হবে উত্তরটা কিন্তু সেরকম হবে। কোনটা প্রতিবাদ ঢাল এখানে কোনটা অনুবাদ ঢাল সেখানে সেটা কিন্তু মূল লজিক্যাল ব্যাপার। কিন্তু যদি বলে বৃষ্টিপাতের পরিমাণটা কোথায় বেশি হচ্ছে, সাধারণত কোথায় বেশি হচ্ছে, সেটা পূর্ব ঢাল, ঠিক আছে। পূর্ব ঢাল মানে খাসি পাহাড়ে পূর্ব ঢাল। বৃষ্টিপাতের পরিমাণটা বেশি হচ্ছে কোথায়? স্যার বললাম মৌসিনরামটা তো পূর্ব ঢালেই আছে নাকি? হ্যাঁ, পূর্ব ঢালেই আছে। হ্যাঁ, স্যার সেটাই তো। মৌসিনরাম কি পূর্ব ঢালে? হ্যাঁ, পূর্ব ঢাল, পূর্ব ঢালে আছে। এবার দেখুন, যেহেতু আমরা আমরা যেহেতু একটা খাসি জিনিস পাহাড়টা, একটা জিনিস দেখুন, আমরা যখন পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ ভাগ করছি তখন কিন্তু আমরা এইভাবে ডিভিশনটা করছি, ঠিক আছে। আমরা আমরা যদি একটা 3D আঁকি, ধরুন এটা এইদিকে আমরা উপর থেকে দেখছি একটা পাহাড়, এটা দক্ষিণ, এটা উত্তর, এটা পূর্ব, এটা পশ্চিম, ঠিক আছে। এইভাবে আমরা যদি দেখি তাহলে দেখুন বৃষ্টিপাত, আমরা যদি দক্ষিণ ঢাল দেখি তাহলে কিন্তু এই দিকটা পুরোটাই দক্ষিণ, এই সাইডটা পুরোটাই দক্ষিণ, আবার এই সাইডটা পুরোটাই উত্তর, তাই না? আমরা যখন ঢালটা এইভাবে দেখছি তখন এই সাইডটা পুরোটাই উত্তর, হ্যাঁ, এটা উত্তর পশ্চিম, এটা উত্তর পূর্ব, এটা দক্ষিণ পশ্চিম, এটা দক্ষিণ পূর্ব। তো আমি কি বললাম, প্রশ্নের ধরন যেমন হবে, আপনার যদি শুধু দক্ষিণ বলে তাহলে কিন্তু এটা শুধু দক্ষিণ দিকে আসছে, পূর্ব ঢাল কিন্তু পুরো এদিকটা, সেখানে কিছুটা দক্ষিণের অংশ আসবে, কিছুটা উত্তরের অংশ আসবে। একটা পূর্ব ঢাল মানে কি, সেটা দক্ষিণের অংশ আসছে, সেটা উত্তরের অংশও আসছে, ঠিক আছে। তো এইখানে এই জিনিসগুলো কিন্তু আসে, এটা এটা খুব একটা স্পষ্ট ব্যাপার না, এটা কন্ট্রোভার্সিয়াল ব্যাপার। আপনাকে বুঝতে হবে যে আমাদের প্রশ্নটা কেমন করা হচ্ছে, লোকেশানটা কার লোকেশান কোথায় রয়েছে, এবং কেন হচ্ছে, আর কোনটা অনুবাদ ঢাল কোনটা প্রতিবাদ ঢাল। স্যার ওখানে যেহেতু পশ্চিম থেকে পূর্ব দিকে যে পাহাড় পর্বতটা আছে, যেটা গারো খাসি জয়ন্তিয়া, তাহলে খাসি পাহাড়টা কোনটার মধ্যে, মানে মিডিলে না খাসি একদম মিডলে পূর্ব আছে, দিকে আছে? মিডলে আছে, মিডলে আছে। প্রথম মিডিলে আছে তা প্রথম যেহেতু মৌসিনরাম হচ্ছে খাসি পাহাড়ে অবস্থিত, তাহলে হ্যাঁ, আমরা কি করে বলবো যে ওটা পূর্ব ঢালে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হচ্ছে? এটা তো একটা পর্বত নয়, এটা গারো, ঠিক আছে, তারপরে খাসি, তারপরে জয়ন্তিয়া, ঠিক আছে। এবার যখন এই পুরো মেঘালয় জুড়ে এরকমভাবে রয়েছে, পরপর এটা রয়েছে, তো এই দিকে যেখানে মৌসিনরামটা রয়েছে, ঠিক আছে, বৃষ্টিপাতের পরিমাণটা সেখানে বেশি হচ্ছে। কি বললাম বুঝতে পেরেছেন? এই দিকটা,
এইখানটা, আচ্ছা আচ্ছা এই জায়গাতে এটা রয়েছে, এরকম জায়গাতে রয়েছে। তা মৌসুমি বায়ু এখানে আসছে, প্রতিবাদ ঢাল, এটা প্রতিবাদ ঢালের অংশে পড়ছে, তো সেখানে বৃষ্টি হচ্ছে। ঠিক আছে, এটা খুব বেশি জটিল করার কোনো প্রয়োজন নেই। শিলংটা উত্তর দিকে আছে, এটা কিন্তু এইদিকে দক্ষিণ পূর্ব দিকে আছে, সেই কারণে এই জিনিসটা আমরা দেখতে পাচ্ছি। কোনো জিনিস নিয়ে খুব বেশি জটিলতাতে যাবেন না। আর এখানে ওই যেটা আগেও বললাম, সিনট্যাক্সিয়াল বেন্ড রয়েছে বলেই কিন্তু অতিরিক্ত বৃষ্টিপাতের পরিমাণটা এরকম হয়। তো এবার শরৎকালে কি হয়, অক্টোবর নভেম্বর মাস নাগাদ, যেখানে তাপমাত্রা 30 ডিগ্রি সেলসিয়াস থাকে, প্রত্যাগমনকারী যে মৌসুমি বায়ু, প্রত্যাগমনকারী মৌসুমি বায়ু এখানে স্থানীয় নিম্নচাপের প্রভাবে কিন্তু আশ্বিনের ঝড় দেখতে পাওয়া যায়। তামিলনাড়ু বঙ্গোপসাগর উপকূল ধরে আশ্বিনের ঝড়, সেটা কিন্তু এই শরৎকালে দেখতে পাওয়া যায়, যেটা মৌসুমি বায়ুর প্রত্যাগমন কাল, আশ্বিনের ঝড়। আর শীতকাল, শীতকাল হচ্ছে ডিসেম্বর থেকে মার্চ মাসের মধ্যভাগ পর্যন্ত, যেখানে তাপমাত্রা থাকছে 10 থেকে 15 ডিগ্রি সেলসিয়াস। দক্ষিণ ভারতে এটা আরেকটু বেশি থাকছে, 25 ডিগ্রি সেলসিয়াসের মতো, এবং পাহাড়ি অঞ্চলে হিমাঙ্কের নিচে নেমে যাচ্ছে তাপমাত্রা। সারা ভারতে প্রায় বৃষ্টিহীন অবস্থা থাকলেও পশ্চিম ভারতে কিন্তু এখানে পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশ করছে ভূমধ্যসাগর অংশ থেকে, তো সেই কারণে এখানে আমরা দেখতে পাচ্ছি ব্যাপকভাবে বৃষ্টি হচ্ছে পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ এই অংশটাতে। তো এই ঘটনাগুলো গুরুত্বপূর্ণ এখানে আমরা দেখতে পাচ্ছি। এবার এখানে আমাদের একটু ছোট করে জেট বায়ুর সাথে এই যে দুটো মৌসুমি বায়ু আছে, দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু আর উত্তর পূর্ব মৌসুমি বায়ু, এখানে জেট বায়ুর সাথে কী রিলেশন আমরা এখানে ছোট করে একটু দেখব। সবগুলো জেট প্রয়োজন নেই এখানে, জাস্ট দুটো জেট বায়ু, একটা হচ্ছে উপক্রান্তীয় পশ্চিমা জেট, উপক্রান্তীয় পশ্চিমা জেট। সেখানে কি হয় না, এখানে আমাদের হিমালয় পর্বত রয়েছে। আমরা জানি জেট বায়ু কিন্তু হিমালয় পর্বতের মোটামুটি, আমরা যদি প্রায় 9 কিলোমিটারের মতো উচ্চতা দেখি, হিমালয় পর্বত 9 কিলোমিটার, আর জেট বায়ু মোটামুটি 12 কিলোমিটার উচ্চতায় প্রবাহিত হচ্ছে। তো উপক্রান্তীয় পশ্চিমা জেট যেটা, সেটা এখানে তিব্বত মালভূমি রয়েছে এই জায়গাতে। তো তার শীতকালে যখন শুরু হয়, শীতে শুরু হয়, তখন এটা কিন্তু এই তিব্বতের দক্ষিণ দিক দিয়ে প্রবাহিত হতে শুরু করে। তার আগে তার প্রবাহটা থাকে উত্তর দিকে। যখন গ্রীষ্মকাল চলে তখন উপক্রান্তীয় পশ্চিমা জেট তিব্বতের ওপর দিয়ে প্রবাহিত হয়, কিন্তু শীতকালে এটা নিচের দিকে সরে আসে এবং হিমালয় পর্বতমালার পাশ দিয়ে, হিমালয় পর্বতমালার উপর দিয়ে এই জেটটা প্রবাহিত হয়। সাবট্রপিক্যাল ওয়েস্টার্লি জেট। এবার এই 10-12 কিলোমিটার উচ্চতায় যখন প্রবাহিত হয়, সেই সময় এখান থেকে বায়ু নিমজ্জিত হয়, শীতল বায়ু, ভারী বায়ু এখান থেকে নিমজ্জিত হয় এবং হিমালয়ের ঢাল বরাবর এটা কিন্তু নিচের দিকে প্রবাহিত হয়। অর্থাৎ এই জিনিসটা আমরা দেখতে পাই এরকম, বায়ু নিমজ্জিত হয়ে এইভাবে প্রবাহিত হয়। তো আমাদের যে উত্তর পূর্ব মৌসুমি বায়ু উত্তর পূর্ব দিক থেকে আসে, সেটা কী কারণে আসে না, এই সাবট্রপিক্যাল ওয়েস্টার্লি জেট, সেটা থেকে ব্যাপক হারে বায়ু নিমজ্জন দেখা যায়, যেটা হিমালয়ের ঢাল বরাবর নিচে নেমে এসে আমাদের সারা ভারতের উপর দিয়ে উত্তর পূর্ব দিক থেকে এইভাবে প্রবাহিত হয়। এটা হচ্ছে জেট বায়ুর সাথে শীতকালীন যে আমাদের উত্তর পূর্ব মৌসুমি বায়ু তার সম্পর্ক। এটা শীতকালে হয়। আর গ্রীষ্মকালে কি হয়, বর্ষাকালের শুরুতে কি হয়, এখানে পূবালি জেট বায়ু
প্রবাহ শুরু হয়ে যায়। এই সাবট্রপিক্যাল ওয়েস্টার্লি জেটটা তখন আবার উত্তর দিকে সরে যায়, তিব্বত প্লেটো এখানে রয়েছে তার উত্তর দিকে সরে যায়, এবং আমাদের উপমহাদেশের ওপর দিয়ে পূবালি জেট বায়ুর প্রাধান্য দেখতে পাওয়া যায়। পূর্ব দিক থেকে আসে পূবালি জেট বায়ু, এবং এই বায়ুটা থেকেই দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ুর কিন্তু এভাবে সূচনা হয়। দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু এটা যখন নিরক্ষরেখা অতিক্রম করে যায়, নিরক্ষরেখা যখন অতিক্রম করে দক্ষিণ দিক দিয়ে নিরক্ষরেখা অতিক্রম করে যায়, সেখান থেকেই কিন্তু একটা দক্ষিণ পূর্ব দিকে ঘুরে যাওয়ার প্রবণতা দেখা যায়, এবং দক্ষিণ পশ্চিম দিকে ঘুরে যাওয়ার প্রবণতা দেখা যায়, এবং এটাই দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু হিসেবে প্রবাহিত হয়। তো এটা হচ্ছে আমাদের পূবালি জেট, ইস্টার্লি জেট। স্যার হ্যাঁ, স্যার এই আরেকবার বলুন, এই পূবালি জেটটা মানে কোথা থেকে আসলো, তারপরে ওই দক্ষিণ পশ্চিম বায়ু হয়ে গেল, আর একবার একটু বলুন। পূবালি জেটটা পূর্ব দিক থেকে আসে, ঠিক আছে। পূবালি নামটাই হয়েছে এই কারণে, অধিকাংশ জেট বায়ু পশ্চিম দিকের, কিন্তু পূবালি জেটটা পূর্ব দিক থেকে আসে, এবং এই বায়ুটা গ্রীষ্মকালে এই বায়ুটা প্রবাহের সূত্রপাত হয়, এবং ধীরে ধীরে যখন বর্ষার আগমন হয়, এটা কি হয়, নিরক্ষরেখা যখন অতিক্রম করে কোরিওলিস বলের প্রভাবে ফেরেলের সূত্র অনুসারে এটা কিছুটা পূর্ব দিকে বেঁকে যায়, দক্ষিণ পশ্চিম দিকে বেঁকে যায়, পূর্ব দিকে না, পশ্চিম দিকে বেঁকে যায়, এবং এখান থেকেই মৌসুমি বায়ুর একটা সূত্রপাত দেখতে পাওয়া যায়। মৌসুমি বায়ুর সূত্রপাত এই দক্ষিণ পশ্চিম দিকে এখান থেকে বাঁক নিয়ে সেটা ভারতীয় উপমহাদেশে প্রবেশ করে, ঠিক আছে। তো পূবালি জেটের সাথে কিন্তু সরাসরি এই বর্ষার এই সময়টা সরাসরি সংযুক্ত। তো উপক্রান্তীয় পশ্চিমা জেট এবং পূবালি জেট এই দুটো কিন্তু সরাসরি মৌসুমি বায়ু প্রবাহের সাথে জড়িত, সরাসরি মৌসুমি বায়ু প্রবাহের সাথে জড়িত। স্যার বলছি ওপর থেকে তিব্বত পার করে যে বায়ুটা আসলো ওটা তাহলে কোন জেট? এটা তো ওটা সাবট্রপিক্যাল ওয়েস্টার্লি জেট, ওয়েস্টার্ন পশ্চিমা জেট ওইটা। উপক্রান্তীয় পশ্চিমা বায়ু। হ্যাঁ, জেট বায়ুর সাথে মৌসুমি বায়ুর রিলেশন আরও অনেক কিছু আছে, সেটা আমি আলাদা অধ্যায়ে আলোচনা করব। মৌসুমি বায়ুর ডিটেল যেটা অধ্যায় রয়েছে সেখানে আমরা ক্লাইমেটোলজিতে সেটা আলোচনা করব, যেটা আমি শুরু করেছি ক্লাইমেটোলজি, সেখানে আলোচনা করব। তো ইন্ডিয়ান ক্লাইমেটে এইটুকুই আপাতত জেনে রাখুন যে এই দুটো জেটের একটা কার্যকারিতা এখানে দেখতে পাওয়া যায় সারা ভারত জুড়ে। এবার স্পেসিফিক্যালি এই যে আমাদের বিভিন্ন গ্রীষ্মকালে সারা ভারতে বিভিন্ন আবহাওয়াগত পরিস্থিতি দেখতে পাওয়া যায়। কালবৈশাখীর আরেকটার নাম আছে, কি বলুন তো? স্যার নরওয়েস্টার। নরওয়েস্টার কেন বলা হয়? উত্তর পূর্ব দিক থেকে আসে বলে এই ঝড়টা। হ্যাঁ, সরি, নরওয়েস্টার মে জুন মাসে দেখতে পাওয়া যায়, পশ্চিমবঙ্গ আসাম এই দুটো জায়গাতে দেখতে পাওয়া যায়। বিকেলের দিকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল বৃষ্টিপাত হয়, ঝড় বৃষ্টি হয়। যেহেতু উত্তর পশ্চিম দিক থেকে প্রবাহিত হয়, উত্তর পশ্চিম দিক থেকে প্রবাহিত হয় বলে এর নাম হচ্ছে নরওয়েস্টার। এবং আসামে এটার কি নাম? কালবৈশাখী আসামে কি নাম? বরদই চিল্লা। হ্যাঁ, আসামে হচ্ছে বরদই চিলা। লু, লু বায়ু, লু কোথায় প্রবাহিত হয়? উত্তর ভারতের গ্রীষ্মকালে। উত্তর ভারত, উত্তর পশ্চিম ভারতের গ্রীষ্মকালে। উত্তর পশ্চিম ভারত, মূলত উত্তর পশ্চিম ভারত, রাজস্থান, পাঞ্জাব, হরিয়ানা এটা মূল এলাকা। এছাড়া উত্তরপ্রদেশ, বিহার পর্যন্ত পরিবাহিত হয়। লুয়ের কি বৈশিষ্ট্য? উষ্ণতা স্যার 10 থেকে 15 ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি পায় আর আর অনেক সময় মানুষ, জীবজন্তু, প্রাণী মারাও যায় লু বায়ুর প্রভাবে। কেন মারা যায় কেন? এর তাপমাত্রাটা বৃদ্ধি পাওয়ার সঙ্গে সঙ্গে। না, শুধু তাপ নয়, এখানে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কি, দেখবেন আমরাও অনেক সময় অনেকে বলে থাকি আমাদের পশ্চিমবঙ্গে গ্রীষ্মকালে তাপ প্রবাহের সময় যে লু প্রবাহিত হচ্ছে। বেসিক্যালি পশ্চিমবঙ্গে লু প্রবাহিত হয় না। কেন হয় না?
লুয়ের, স্যার সমুদ্র, হ্যাঁ বলুন। সমুদ্রটা কাছাকাছি থাকার জন্য স্যার কাছাকাছি থাকার জন্য কি হচ্ছে? লুটা প্রবাহিত এই হচ্ছে। গরম বায়ুর সঙ্গে বালি টালি যাই বোধ শুষ্ক হয় ওই হয়, জন্য। একটা না তরঙ্গ হয়। না না না, বালি তো সে তো আধি, লুয়ের সাথে বালির সম্পর্ক নেই। দেখুন, লুয়ের যেটা বৈশিষ্ট্য সেটা হচ্ছে ব্যাপক উষ্ণ এবং তার সাথে শুষ্ক। শুষ্ক মানে এখানে এর মধ্যে জলীয় বাষ্প থাকে না প্রায়, খুব শুকনো বায়ু এটা। জলীয় বাষ্প 4%-এর নিচে, অনেকটাই নিচে, যার জন্য কি হয়, ত্বকটা পুড়ে যাওয়ার প্রবণতা দেখতে পাওয়া যায়। কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের আশপাশে এখানে যেহেতু সমুদ্র রয়েছে কাছাকাছি, সে কারণে আমাদের পশ্চিমবঙ্গে যথেষ্ট পরিমাণে আর্দ্রতা থাকে, যেটা গ্রীষ্মকালে একটা অস্বস্তির কারণ। আর্দ্রতা থাকে আমাদের পশ্চিমবঙ্গের আশপাশের এলাকাতে, এই জন্যে আমাদের এখানে কখনোই লু প্রবাহিত হয় না, কারণ লুটা হচ্ছে সবসময় উষ্ণ থাকবে এবং শুকনো থাকবে। আমাদের এখানে যদি উষ্ণ বায়ু ঢুকেও পড়ে, চলেও আসে, কারণ এখানে ছোটনাগপুর মালভূমি রয়েছে, সেখান থেকে তাপপ্রবাহ এইদিকে আসে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু এলেও এই দিকে বায়ুতে যেহেতু যথেষ্ট জলীয় বাষ্প আছে, লু জিনিসটা আমাদের এখানে এফেক্টিভ হয় না, যথেষ্ট আর্দ্রতা এখানে রয়েছে। এই ঘটনাটা দেখতে পাওয়া যায়। তো এটা হচ্ছে লু, রাজস্থান, পাঞ্জাব, হরিয়ানার মূল প্রবাহ এলাকা। এছাড়া উত্তর ভারতে মানে উত্তরপ্রদেশ, বিহার পর্যন্ত এটা দেখতে পাওয়া যায়। এবার আমরা আশ্বিনের ঝড় কাকে বললাম, যে প্রত্যাবর্তনকারী মৌসুমি বায়ু, তার সাথে সামুদ্রিক বায়ুর সংঘর্ষ হয়, বঙ্গোপসাগরের উপকূলের রাজ্যগুলোতে বৃষ্টি হয়, উড়িষ্যা, অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু, এইসব জায়গাতে, পশ্চিমবঙ্গের দক্ষিণ দিকে হয়। আর হচ্ছে ওয়েস্টার্ন ডিস্টারবেন্স, পশ্চিমী ঝঞ্ঝা। পশ্চিমী ঝঞ্ঝা কি হয়, ভূমধ্যসাগর থেকে, একেবারে সুদূর ভূমধ্যসাগর থেকে মধ্যপ্রাচ্য হয়ে ভারতে উত্তর পশ্চিম দিক দিয়ে প্রবেশ করে সেই বায়ু। তো এতটা প্রবাহিত হওয়ার পরেও এখানে কিন্তু জলীয় বাষ্প এর মধ্যে অবশিষ্ট থাকে, যে কারণে এই বায়ুর সাথে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ুর একটা সংঘর্ষ তৈরি হয় এবং বৃষ্টিপাত হয়। শীতকালীন বৃষ্টিপাত পাঞ্জাব, হরিয়ানা, রাজস্থান এর উত্তর দিকটা এই অঞ্চলে দেখতে পাওয়া যায়। উত্তরপ্রদেশ এবং কাশ্মীরে তুষারপাত, হিমালয় অঞ্চলে, হিমালয় পার্বত্য অঞ্চলে তুষারপাতের একটা অন্যতম কারণ হচ্ছে ওয়েস্টার্ন ডিস্টারবেন্স, এবং এটা ফসল উৎপাদনের জন্য, রবি ফসল উৎপাদনের জন্য অসম্ভব গুরুত্বপূর্ণ। এটা হলো। এরপর প্রি মনসুন রেনফল, প্রাক মৌসুমি বৃষ্টিপাত, যেটা মে জুন মাসে যেটুকু বৃষ্টি হয় সেটা সবই প্রাক মৌসুমি বৃষ্টিপাত। এটা মূলত স্থানীয় নিম্নচাপের কারণে হয়। প্রি মনসুন রেনফল, যেটা কেরালাতে ম্যাঙ্গো শাওয়ার বলা হয়, কর্ণাটকে কফি বৃষ্টি বলা হয়, চেরি ব্লুজুম, এবং উত্তর পূর্ব ভারত জুড়ে এটাকে বলা হয় চা বৃষ্টি, টি শাওয়ার। তো এগুলো সবই স্থানীয় নিম্নচাপের কারণে মূলত হয়ে থাকে। এবার আমাদের মৌসুমি বায়ু, দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু প্রবেশের একটা সময় আছে। যদি বলা হয় কলকাতাতে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ুর কবে প্রবেশ করে, কোন তারিখে প্রবেশ করে? ফার্স্ট জুলাই। 8ই জুন, 8ই জুন স্যার। স্যার 10। 10th জুন, 10 তারিখে, 10 থেকে 12 মোটামুটি, তবে 10টা ঠিকঠাক। 10 তারিখে কলকাতায় প্রবেশ করে। কেরালাতে 1 জুন, 10th জুন কলকাতা, দিল্লিতে 1 জুলাই, এবং সারা ভারতে 15 জুলাইয়ের মধ্যে
তো এইটাকেই বলা হয় NLM। NLM NLM মানে নর্মাল লিমিট অফ মনসুন। হ্যাঁ, নর্মাল লিমিট অফ মনসুন। নর্মাল লিমিট অফ মনসুন। এই তারিখগুলো 1 জুন কেরালাতে প্রবেশ করলো, তারপরে বিভিন্ন জায়গাতে গেল, কোন সময় কবে গেল সেইটা এটাকে বলা হচ্ছে নর্মাল লিমিট অফ মনসুন। এবার এল নিনো এবং লা নিনার সাথে মৌসুমি বায়ুর কি সম্পর্ক রয়েছে সেটা যদি প্রশ্ন বলা হয় তাহলে সেটা কি হবে? যে বছর স্যার এল নিনো প্রবাহিত হবে সেই বছর স্যার ভারতে স্যার বৃষ্টিপাত, মৌসুমী বৃষ্টিপাত আসতে বাধা দিবে। কেন? সেখানে যেটা নিম্নচাপ হওয়ার মানে যেটা হচ্ছে গ্রীষ্মকালে নিম্নচাপ স্থলভাগে যেটা শক্তিশালী নিম্নচাপ সেটাকে দুর্বল করে দেয়। এটা কেন? উচ্চচাপে কি ঘটনা ঘটে এখানে? মূল ঘটনাটা কি ঘটে? প্রশান্ত মহাসাগরে কি ঘটনা ঘটে? স্যার হাম্বল স্রোতের পরিবর্তে উষ্ণ স্রোত প্রবাহিত হয়। তাতে কি সুবিধা হলো, কি অসুবিধা হলো? গ্রীষ্মকালে প্রশান্ত মহাসাগর থেকে যে জলীয় বাষ্পগুলো মূল যে ঘটনাটা ঘটে সেটা হচ্ছে এল নিনোর সময় যেটা, আচ্ছা এল নিনোর মূল ঘটনাটা কি বলুন তো, প্রথমে আমি জিজ্ঞাসা করি তারপর বলবো এল নিনোর মূল ঘটনাটা কি। এল নিনোতে কি হয়, অ্যাকচুয়ালি কি হয় এল নিনোতে? চিলি ও পেরু উপকূলে প্রচুর বৃষ্টিপাত হয়, আটাকামা মরুভূমিতে প্রচুর বৃষ্টিপাত হয়। কারণ বলুন। এখানে আমরা জানি হাম্বলট স্রোত এখান দিয়ে প্রবাহিত হয়। স্যার ওই হাম্বল স্রোতটা ওই প্রতি 2 বা 4 বছর পরে ওই দিকে আর প্রবাহিত হয় না, তখন ওর কেন? বিপরীতে ওই যে নিষ্ক্রিয় প্রতিস্রোতটা আসে কেন? না, কারণ কি? কারণ এটা ওই যে মেরু থেকে আসছে তো। কি আসছে? এক্স্যাক্টলি কারণটা হচ্ছে না। কি আসছে মেরু থেকে? দেখুন, প্রাথমিক অবস্থায় যেটা থাকে সেটা হচ্ছে নর্মাল, যেটা এইদিকে থাকে লো প্রেশার প্রশান্ত মহাসাগরের বাম দিকে, এদিকে থাকে লো প্রেশার এবং এদিকে থাকে হাই প্রেশার। এখানে শীতল স্রোত প্রবাহিত হয়, এখানে উষ্ণ স্রোত প্রবাহিত হয়, এটা সাধারণ নিয়ম। তো যখন এইদিকে লো প্রেশারটা অতিরিক্ত হয়ে যায়, এইদিকে যখন লো প্রেশার অতিরিক্ত হয়ে যায় তখন কি হয়, জলতলের একটা ঢাল এদিকে স্রোত প্রবাহিত হতে থাকে, এখানকার জলটা অনেক বেশি পাতলা হয়ে যায়, তখন কিন্তু এদিকে একটা জলতলের ঢাল তৈরি হয়, যেটা এরকম ধরনের, যেটা 100 সেন্টিমিটার ঢাল যখন পার হয়ে যায়, এদিকে ধরুন এটা 0, এদিকে 100 সেন্টিমিটার, এদিকে জলের ঢালের একটা তফাৎ তৈরি হয়ে গেছে। তো স্বাভাবিক নিয়মে জল তো এরকম থাকতে পারে না, জল কিন্তু এদিক থেকে এদিকে প্রবাহিত হওয়া শুরু হয়, এদিক থেকে এদিকে জল প্রবাহিত হওয়া শুরু হয়। এবং তখন কি হয়, এই যে উষ্ণ জলটা যখন এইদিকে চলে এসে পৌঁছায় তখন কিন্তু এই প্রেশার সিচুয়েশনটা চেঞ্জ হয়ে যায়, এই দিকে তখন লো প্রেশার হয়ে যায়, এই দিকে হয়ে যায় হাই প্রেশার। এই ঘটনাটাই কিন্তু এল নিনো সূত্রপাত ঘটায়, এই ঘটনাটাই এল নিনো সূত্রপাত ঘটায়। এবং এই যখন বিপরীত হয়ে যাচ্ছে, এই যে হাই প্রেশার জোন তৈরি হলো, এই দিকে সব হাই প্রেশার জোন হয়ে যায়। তুলনামূলক এই ভারতীয় উপমহাদেশে এই আশপাশে যেখানে লো প্রেশার থাকার কথা সেখান থেকে তৈরি হয়ে যায় হাই প্রেশার, উচ্চচাপ হয়ে যায়। এবার এইখানে হাই প্রেশার হলে কি হবে, এখানে লো প্রেশার হলে সব অধিকাংশ বৃষ্টিপাত এখানে হবে। ওয়াকার সার্কুলেশনের সাথে কানেকশান আছে, ওপরের বায়ুপ্রবাহের সাথে কানেকশান আছে। ওয়াকার সার্কুলেশন আগে এইদিকে প্রবাহিত হচ্ছিল, এইভাবে ওয়াকার সেলটা এখানে কিন্তু চেঞ্জ হয়ে এদিকে ঘুরে যায়, এইভাবে
এভাবে ঘুরে যায়। তো বৃষ্টিপাত এই দিকটাতে হলো, এই দিকটাতে লো প্রেশার হলো, এখানকার জলীয় বাষ্পপূর্ণ বায়ু উপরে উঠে মেঘ তৈরি হবে এবং এখানে বৃষ্টি হবে। তাহলে এই যে পেরু উপকূল এবং আশপাশে এই যে মধ্য আমেরিকা, এখানে বৃষ্টি হয়ে যাচ্ছে ব্যাপক পরিমাণে। আমাদের ভারতীয় উপমহাদেশে যেখানে বৃষ্টিপাত হওয়ার কথা ছিল, যেখানে লো প্রেশার থাকার কথা ছিল, সেখানে কিন্তু বৃষ্টিটা হতে পারে না। এটা হচ্ছে মেকানিজম, এটা হচ্ছে ঘটনা। এটা একটা হয়, আর একটা হয় সেটা হচ্ছে ইন্ডিয়ান ওশেন ডাইপোল। আপনারা একটু খেয়াল করবেন যে আগের বছর এবং তার আগের বছর, এই দুটো বছরই কিন্তু এল নিনো মানে সক্রিয় ছিল, কিন্তু আমাদের ভারতে যথেষ্ট পরিমাণে বৃষ্টি হয়েছে। এর কারণ কি, কেন হলো? তার কারণ হচ্ছে ইন্ডিয়ান ওশেন ডাইপোল। ইন্ডিয়ান ওশেন ডাইপোল জিনিসটা কি বলতে পারবেন? এটা হচ্ছে আরব সাগরের টেম্পারেচার, এটা বঙ্গোপসাগরের টেম্পারেচার এবং আরব সাগরের টেম্পারেচার, এই দুয়ের মধ্যে যে তফাৎ, এই দুই সাগরের যে তফাৎ, সেইটা হচ্ছে ইন্ডিয়ান ওশেন ডাইপোল। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। দুটো সাগরের তাপমাত্রা ওপর নির্ভর করে ভারতে বৃষ্টিপাতটা কেমন হবে। একটা এর পজিটিভ ফেজ থাকে, একটা নেগেটিভ ফেজ থাকে। পজিটিভ ফেজে কি হয়, বঙ্গোপসাগরের তাপমাত্রা কিছুটা বেশি থাকে তুলনামূলক। তো এই দিকের অংশ থেকে, আরব সাগরীয় অংশ থেকে, এদিকের অংশ থেকে এদিকে মৌসুমী বায়ু প্রবেশটা যথেষ্ট পরিমাণে দক্ষিণ পশ্চিম দিক থেকে হতে থাকে, সক্রিয় থাকে। এখানে যথেষ্ট জলীয় বাষ্প তৈরি হয়, বৃষ্টিপাত হয়। কিন্তু যে বছর উল্টো ঘটনা ঘটে, আরব সাগরে তাপমাত্রা বেশি থাকে, বঙ্গোপসাগরে কম থাকে, সেই সময় কিন্তু এল নিনোর সাথে যদি দুটো একই সাথে হয়ে যায়, তখন কিন্তু আর ভারতে বৃষ্টি হয় না, খরা পরিস্থিতি তখন তৈরি হয়ে যায়। তো এই ইন্ডিয়ান ওশেন ডাইপোল আছে বলেই, তাপমাত্রার তফাৎ হয় বলেই এল নিনো বছরেও কিন্তু কখনো কখনো ভারতে বৃষ্টি হয়। যদি দুটো একসাথে হয়, তখন কিন্তু আর মৌসুমী বৃষ্টি সেই পরিমাণ হবে না। তো এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। এবার ধরুন ট্রপিক্যাল সাইক্লোন, ক্রান্তীয় ঘূর্ণবাত যেটা প্রবেশ করে, সেই ক্রান্তীয় ঘূর্ণবাতের যে অংশ, ক্রান্তীয় ঘূর্ণবাত কোন দিক থেকে কোন দিকে যায়? ভারতীয় উপমহাদেশে ক্রান্তীয় ঘূর্ণবাত কোন দিক থেকে কোন দিকে যায় বলুন? পূর্ব দিক থেকে পশ্চিম দিকে। পূর্ব দিক থেকে পশ্চিম দিকে। কেন যায়? কারণ হচ্ছে এইটার সাথে আমাদের এদিকে চীন সাগর আছে, ফিলিপাইন্স। তো এইখানে এই দিক থেকে কিন্তু কিছু বায়ু এই দিক থেকে প্রবেশ করে। এমনিতে এখানে পূবালি জেটের একটা এফেক্ট আছে, তার সাথে এখানকার কিছু গোলযোগ, তার কিছু বায়ু, লিনতাপযুক্ত বায়ু, সেটা এইখানে আসে, আমাদের বঙ্গোপসাগরে এসে প্রবেশ করে। এবার আমরা একটা ঘূর্ণিবাত সৃষ্টির যে পরিস্থিতি, যে শর্ত, সেগুলো জানি, সেটা বঙ্গোপসাগরে যথেষ্ট পরিমাণে রয়েছে। তো অলরেডি একটা সিচুয়েশান তৈরি হয়, এখানে নিম্নচাপ থাকে, লো প্রেশার থাকে। এবার এই যে অতিরিক্ত লিনতাপ এসে এখান থেকে প্রবেশ করলো, এইখানে একটা ঘূর্ণিঝড় সৃষ্টি এখানে হতে পারে, হয়। তো সেটা আবার এইখানে কিন্তু পূর্ব থেকে পশ্চিম দিকে প্রবাহিত হওয়ার প্রবণতা থাকে, এবং সেটা কখনো অন্ধ্রপ্রদেশ, কখনো উড়িষ্যা, কখনো পশ্চিমবঙ্গ, কখনো বাংলাদেশের উপকূলে গিয়ে আঘাত করে। তো এটাও কিন্তু প্রবাহের দিকটা কিন্তু এখানে গুরুত্বপূর্ণ। এটা কিন্তু পূর্ব থেকে পশ্চিম দিকেই প্রবাহিত হয়। এবার এই যে ঘূর্ণিঝড়গুলো আসে, আমাদের ইন্ডিয়ান মেটেরোলজিক্যাল ডিপার্টমেন্ট এটাকে 4টে ডিভিশন করেছে। একটা হচ্ছে ঘূর্ণবাত সৃষ্ট যে ঝড়, সাধারণ যে ঝড়, সেটা হচ্ছে 62 থেকে 88 কিলোমিটার প্রতি ঘন্টা। আর একটা 2 নম্বর শক্তিশালী ঘূর্ণবাত হয়, বায়ুর গতি মোটামুটি
89 থেকে 118 কিলোমিটার পার ঘন্টা থাকে। তারপরেরটা হচ্ছে অতি শক্তিশালী ঘূর্ণিঝড়, যেটা 119 থেকে 221 কিলোমিটার পার ঘন্টা থাকে। আর হচ্ছে মহাশক্তিশালী ঘূর্ণিঝড়, যেটার গতি 222 কিলোমিটার বা তার বেশি হয়। এই 4টে ডিভিশন কিন্তু ইন্ডিয়ান মেটেরোলজিক্যাল ডিপার্টমেন্ট থেকে করা হয়েছে, তো এটা গুরুত্বপূর্ণ। আর নামকরণের বিষয়টা আমরা জানি যে ভারতীয় উপমহাদেশ, ভারত মহাসাগরের আশপাশে যেসব দেশগুলো রয়েছে যেখানে ঘূর্ণিঝড় হয়, সে 13টা দেশ এই নামকরণগুলো কিন্তু আগে থেকে করে রাখে। এবার কিছু স্পেসিফিক টার্ম, যেমন ধরুন ক্লাউড বাস্ট। ক্লাউড বাস্ট, ক্লাউড বাস্ট আমরা কাকে বলি? মেঘ ভাঙা বৃষ্টি কাকে বলি আমরা? স্যার 1 ঘন্টা যদি কোনো স্থানে 100 মিলিমিটারের বেশি বৃষ্টি হয় তখন তাকে ক্লাউড বাস্ট বলা হয়। হ্যাঁ, ঘন্টায় 100 মিলিমিটার, ঘন্টায় 100 মিলিমিটার বৃষ্টি, এত বেশি বৃষ্টি, এটা মিনিমাম, মানে এর বেশিও হতে পারে। ঘন্টায় 100 মিলিমিটার বৃষ্টি যদি কোনো একটা এলাকাতে হয়, তখন আমরা তাকে বলি মেঘ ভাঙা বৃষ্টি, ক্লাউড বাস্ট। পার্বত্য অঞ্চলে দেখতে পাওয়া যায় এটা, এবং এই ক্লাউড বাস্ট থেকেই তৈরি হয় ফ্ল্যাশ ফ্লাড। আরও কয়েকটা কারণ আছে, হরপা বান বা হরকা বান যেটাকে বলা হয়, ফ্ল্যাশ ফ্লাড, হঠাৎ করে বন্যা। হঠাৎ বৃষ্টি হলে খুব স্বাভাবিকভাবে হঠাৎ করে বন্যা তৈরি হওয়ার একটা প্রবণতা দেখতে পাওয়া যাবে। পর্বতের ঢাল বেয়ে হঠাৎ আর্দ্রবায়ু ঘনীভূত হয়ে যদি কিউমুলোনিম্বাস মেঘ তৈরি করে দেয়, সেখানে ব্যাপক বৃষ্টি হয়, এবং তখনই কিন্তু ছোট ছোট নদীর স্রোতগুলো হঠাৎ ফুলে ফেঁপে ওঠে এবং ব্যাপক হারে বন্যা, ফ্ল্যাশ ফ্লাড দেখতে পাওয়া যায়। আবার এটা পার্বত্য অঞ্চলে বাঁধ ভেঙেও হতে পারে। উত্তরাখণ্ড, উত্তরাঞ্চল, এইসব উত্তরপ্রদেশের উত্তরের দিকে, হিমাচল প্রদেশ, এইসব জায়গাতে কিন্তু এই রকম ফ্ল্যাশ ফ্লাড ফ্রাই দেখতে পাওয়া যায়। তো এইগুলো খুব গুরুত্বপূর্ণ বিষয়, এবং এর সাথে সাথে আমাদের বন্যা এবং খরা, এটা একটু জেনে রাখতে হবে। ভারতে যে মোট জমি রয়েছে তার 11% হচ্ছে বন্যা প্রবণ এলাকা, 11%। এবং যদি বলা হয় ভারতে সবচেয়ে বেশি বন্যা প্রবণ এলাকা কোনটা, তাহলে সেটা কি উত্তর হবে? স্যার অসমের উপত্যকা, ব্রহ্মপুত্র অববাহিকা। ব্রহ্মপুত্র অববাহিকা হচ্ছে ভারতের সবচেয়ে বন্যাপ্রবণ এলাকা। এছাড়া আরও কিছু আছে, যেমন উচ্চগঙ্গা সমভূমি, যমুনা, চম্বল, ঘরঘরা, এইগুলোর উপত্যকাতে, এবং নিম্নগঙ্গার মধ্যে দামোদর উপত্যকা, তরাই ডুয়ার্স অঞ্চল, এগুলো কিন্তু বন্যাপ্রবণ। এবার খরা, একটা হয় মেটেরোলজিক্যাল ড্রট বা জলবায়ুগত খরা। জলবায়ুগত খরা কোনটা? ফার্স্ট অফ অল, খরা আমরা কাকে বলবো, কখন আমরা বলবো খরা হয়েছে? ড্রট, স্বাভাবিকের থেকে বৃষ্টিপাতের পরিমাণ কম হলেই বলবো খরা। ধরুন একটা জায়গাতে 100 সেন্টিমিটার বৃষ্টি হয়, সেখানে 95 সেন্টিমিটার বৃষ্টি হলো, তাহলে কি বলবো খরা হয়েছে? স্যার দীর্ঘদিন এই অবস্থাটা থাকবে। হ্যাঁ, 25% কম হতে হবে। অ্যাটলিস্ট 25%। ধরা যাক সেখানে 100 সেন্টিমিটার বৃষ্টি হতো, হয়েছে 75% বৃষ্টি, ফার্স্ট এটাকে আমরা বলবো খরা হয়েছে, এটাকে বলবো খরা হয়েছে। যখন 50% হয়, অর্থাৎ বৃষ্টিপাত অর্ধেক হয়ে যায়, তখন তাকে বলা হয় সেভিয়ার ড্রট। সেভিয়ার ড্রট। আর যদি 75% কম হয়, অর্থাৎ মাত্র 25% বৃষ্টি হচ্ছে, যতটা হওয়ার কথা তার মাত্র 25% বৃষ্টি হচ্ছে,
তখন আমরা এটাকে, হ্যাঁ বলুন। তখন কি স্যার একে পূর্ণ খরা বলা হয়? মেটেরোলজিক্যাল ড্রট অ্যাকচুয়ালি সেটাকে বলা হচ্ছে, জলবায়ুগত খরা। একদম ভয়ানক যেটা খরা হচ্ছে সেটা হচ্ছে এই 75% যখন হয়, 75%-এর কম যখন হয়, মানে বৃষ্টিপাতের পরিমাণটা 25% বা তার কম হচ্ছে, অ্যাটলিস্ট 75% কম বৃষ্টিপাত হলে সেইটা হচ্ছে আমরা মেটেরোলজিক্যাল ড্রট বলছি। এটা হচ্ছে মেটেরোলজিক্যাল ড্রটের প্রপার ডেফিনেশন, যেটাকে আমরা বলছি জলবায়ুগত খরা। জলবায়ুগত খরা। এখন জলবায়ুগত খরা ছাড়া আর কি খরা রয়েছে? আরও অনেক ধরনের খরা হয়। একটা হচ্ছে এগ্রিকালচারাল ড্রট। এগ্রিকালচারাল ড্রট কি না, একটা খরিফ মরশুম যেখানে পরপর 4 সপ্তাহ মানে 1 মাস বৃষ্টিপাত স্বাভাবিকের তুলনায় 50% কমে গেলে, অ্যাটলিস্ট 50%, আরও কমে যেতে পারে, 50% কমে গেলে তাকে বলা হচ্ছে এগ্রিকালচারাল ড্রট। ঠিক আছে? একটা খরিফ মরশুম যেখানে যথেষ্ট পরিমাণে বৃষ্টি দরকার, বৃষ্টি হয়, সেখানে দেখা গেল পরপর 4 সপ্তাহ 50%-এর কম বৃষ্টিপাত হচ্ছে, তখন তাকে বলা হয় এগ্রিকালচারাল ড্রট। আর একটা হচ্ছে হাইড্রোলজিক্যাল ড্রট বা জল সংক্রান্ত খরা। হাইড্রোলজিক্যাল ড্রট কাকে বলবো? ভূগর্ভস্থ জলস্তরের উচ্চতা স্বাভাবিকের তুলনায় 75% বা তার বেশি যদি নেমে যায়, জলটা নেমে যাচ্ছে, জলতল নেমে যাচ্ছে, এটা অবশ্যই বৃষ্টিপাতের সাথে কানেক্টেড বিষয়, কিন্তু এটাও একটা টাইপ। 75%-এর বেশি যদি নেমে যায় জলতলের উচ্চতা, তখন তাকে বলা হচ্ছে হাইড্রোলজিক্যাল ড্রট। কোনোভাবে ইনফিল্ট্রেশন হচ্ছে না বা ভৌমজলের রিচার্জ হচ্ছে না, তখন এটা হয়। আরেকটা হচ্ছে ইকোনমিক ড্রট। ইকোনমিক ড্রট, ফসল উৎপাদন যদি প্রচুর পরিমাণে কমে যায়, অর্থনীতি ক্ষতিগ্রস্ত হয় এবং এলাকাটাকে খরা পীড়িত এলাকা বলে ঘোষণা করা হয়, তখন তাকে বলা হচ্ছে অর্থনৈতিক খরা, ইকোনমিক ড্রট। তাহলে প্রত্যেকটাতেই কিন্তু জলের ঘাটতির একটা ব্যাপার থাকছে, কিন্তু এক একটা অ্যাসপেক্টে আমরা এগুলোকে এক একভাবে ব্যাখ্যা করছি। ঠিক আছে, বোঝা গেছে প্রত্যেকটা? ডেফিনিশনগুলো মনে রাখবেন, কিন্তু এগুলো কনসেপচুয়াল কোয়েশ্চেন এখান থেকে হওয়ার সম্ভাবনা থাকছে। এবার আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে কোপেনের যে জলবায়ুর ক্লাসিফিকেশান আছে সেটা আমাদের ভারতের জলবায়ুর ভিত্তিতে আমাদের একটু দেখতে হবে। তো কোপেন গড় মাসিক উষ্ণতা এবং গড় বার্ষিক বৃষ্টিপাতের তারতম্যের উপর ভিত্তি করে তার জলবায়ুর শ্রেণীবিভাগটা করেছেন, এবং উষ্ণতা বৃষ্টিপাত যেহেতু স্বাভাবিক উদ্ভিদের প্রকৃতি এবং তার বন্টনকে নির্ধারিত করে, স্বাভাবিক এটা উষ্ণতা বৃষ্টিপাতের উপর স্বাভাবিক উদ্ভিদ হয় পুরোপুরি, তো সেই জন্যে স্বাভাবিক উদ্ভিদ অঞ্চলের যে সীমানা, সেই সাপেক্ষে তিনি জলবায়ুর সীমানারও সেইভাবেই করেছেন। তো আমরা জানি কোপেনের যে শ্রেণীবিভাগ, সেখানে তিনি সারা বিশ্বের জলবায়ু অঞ্চলকে মূল 5টা ভাগে 5টা হরফে ব্যাখ্যা করেছেন, এ বি সি ডি এবং ই। আর ছোট হাতের কিছু হরফ এফ, এস, ডাব্লিউ, এন এরকম ক্লাসিফিকেশন করেছেন। স্মল এফ যদি কোনো জায়গায় থাকে তার মানে হচ্ছে সারা বছর বৃষ্টি, সারা বছর বৃষ্টি। স্মল ডাব্লিউ যদি থাকে তার মানে হচ্ছে শীতকাল শুষ্ক। শীতকাল শুষ্ক কিন্তু গ্রীষ্মকাল আর্দ্র, তার মানে গ্রীষ্মকালে বৃষ্টি হয়। স্মল এম মানে হচ্ছে মৌসুমী প্রকৃতির জলবায়ু। বি জলবায়ুকে আবার দুটো ভাগে ভাগ করেছেন, বিএস মানে হচ্ছে স্টেপ মরুপ্রায়, আর বিডব্লিউ হচ্ছে মরু জলবায়ু।
কে আবার দুটো ভাগে ভাগ করেছেন, টি আর এফ। টি, টি মানে হচ্ছে তুন্দ্রা, আর এফ মানে হচ্ছে চিরতুষার। এবার এখানে আমরা যদি দেখি, এখানে বুঝতে পারবো অ্যাকচুয়ালি জলবায়ুটাই কিন্তু মেরু জলবায়ু। জলবায়ু যেখানে আছে, মানে হচ্ছে মেরু জলবায়ু, টি মানেই হচ্ছে তুন্দ্রা। এখানে একদম পাহাড়ি অঞ্চল, এগুলো দেখলেই বোঝা যাবে এখানে এরকমভাবে ডিভিশনটা করা হয়েছে। ডি মানে হচ্ছে শীতল নাতিশীতোষ্ণ জলবায়ু। এই যে ডিএফসি, শীতল নাতিশীতোষ্ণ জলবায়ু। ডিএফ মানে হচ্ছে অতিশীত। ডিএফ অতিশীত সারা বছর, এবং তার সাথে আর্দ্রতাও থাকে, বৃষ্টিপাতও হয়। স্মল সি মানে হচ্ছে গ্রীষ্মকালেও ঠান্ডা। তো এই জায়গাটাতে কিন্তু এই বৈশিষ্ট্য দেখা যায়, সারা বছর শীত এবং তার সাথে বৃষ্টি হয়, ইভেন গ্রীষ্মকালেও কিন্তু ঠান্ডা থাকে এখানটা। এই অরুণাচল প্রদেশের পাহাড়ি অঞ্চল এলাকাটা এবং তার সাথে সিকিমের এই এলাকাটা, এটা কিন্তু এর মধ্যে আসবে, চলে আসবে। সি, উষ্ণ নাতিশীতোষ্ণ জলবায়ু হচ্ছে সি, ক্যাপিটাল সি হচ্ছে উষ্ণ নাতিশীতোষ্ণ জলবায়ু। CW মানে হচ্ছে শীতকাল শুকনো, গ্রীষ্মকাল আর্দ্র। আমরা গাঙ্গেয় সমভূমি এই যে এলাকাটা যদি দেখি, এবং তার সাথে ব্রহ্মপুত্র সমভূমি, সিন্ধুর কিছু অংশ আছে, তো এই যে আমাদের উত্তর ভারতের বৃহৎ সমভূমি অঞ্চল, এই জায়গাতে কিন্তু এই বৈশিষ্ট্য আছে। স্মল ডাব্লিউ মানে হচ্ছে, মানে CW মানে হচ্ছে শীতকাল শুষ্ক, আর্দ্র, গ্রীষ্মকাল। এই বৈশিষ্ট্যটা কিন্তু এখানে দেখতে পাওয়া যায়। আর আরও এইখানে আমরা যে এই যে BSHW বা BWHW মানেই হচ্ছে সেটা কিন্তু মরু, পুরোপুরি মরু। আর BS মানে হচ্ছে প্রায় মরু অঞ্চল, সেটা কিন্তু এই দুটো জায়গা। একটা উষ্ণ মরু BWHW, প্রায় শুষ্ক স্টেপ জলবায়ু হচ্ছে এইটা। আর AW এই জায়গাটা হচ্ছে AW, ক্রান্তীয় সাভানা জলবায়ু। এক কথায় আমরা বলতে পারি এই যে জায়গাটা রয়েছে, এটা হচ্ছে ক্রান্তীয় সাভানা জলবায়ু, যেটা গ্রীষ্মকাল শুকনো থাকে। AMW ক্রান্তীয় বৃষ্টি অরণ্য জলবায়ু। AMW যেখানে আছে, AMW মানেই হচ্ছে ক্রান্তীয় বৃষ্টি অরণ্য জলবায়ু। ASটাও ক্রান্তীয় সাভানা জলবায়ু, ASটাও, কিন্তু এখানে শীতকালে বৃষ্টি হয়, গ্রীষ্মকাল শুষ্ক কিন্তু বৃষ্টিটা শীতকালে হয়। আর মানে হচ্ছে পার্বত্য জলবায়ু। মানে হচ্ছে এখানে পার্বত্য জলবায়ু, শীতল পার্বত্য জলবায়ু। এখানে আর একটা BSHW আছে, এটা বলছিলাম এই বৃষ্টির ছায়া অঞ্চল, এই জায়গাটা, এখানেও বৃষ্টিপাত যথেষ্ট কম হয়, 50 থেকে 70 সেন্টিমিটার। তো এইগুলো হচ্ছে আমাদের সারা ভারতে যে কোপেনের অনুযায়ী যে ক্লাসিফিকেশান আছে, এই যে কোন সিম্বলটা কি ডিনোট করছে, সেগুলো কিন্তু মনে রাখতে হবে, এখান থেকে প্রশ্নটার সম্ভাবনা রয়েছে। ঠিক আছে, তো আমি এটা পুরোটাই নোটসের মধ্যে দিয়ে দেব, আপনারা কিন্তু খুব ডিটেলে এই জায়গাগুলো মনে রাখবেন। ভারতের জলবায়ু থেকে অনেক রকমের প্রশ্ন হতে পারে, আমি এখানে সবগুলো অ্যাসপেক্ট আলোচনা করলাম, সবগুলো দিক এখানে তুলে ধরলাম। আপনারা এটা ডিটেলে কিন্তু তৈরি করে রাখবেন, এটার সাথে MCQটাও দিয়ে দেব। তো ওভারঅল আপনারা এই অধ্যায়গুলো খুব ভালো করে পড়বেন। আমাদের ইন্ডিয়ান জিওগ্রাফির যে সিলেবাস আছে সেটা কিন্তু তার যে রেঞ্জ সেটা কিন্তু অনেক বড়, অনেক প্রশ্ন এখান থেকে আসার সম্ভাবনা আছে, তো সেটাও কিন্তু আপনারা এর সাথে সাথেই করতে থাকুন। ঠিক আছে, ইন্ডিয়ান জিওগ্রাফির টেস্ট আমি নেব, মানে ক্লাইমেটোলজির পরেই
ইন্ডিয়ান জিওগ্রাফির যেটুকু অংশ বাকি থাকবে সেটা নেব, এবং এরপরে আমাদের সয়েল আর ভেজিটেশন, প্রাকৃতিক ভূগোলের মধ্যে মানে ইন্ডিয়ান জিওগ্রাফি ফিজিক্যাল যে পোর্শন সেটা বাকি থাকবে, সেটা আমরা একদিনে করব। তার সাথে ন্যাশনাল পার্কটাও করে রাখতে হবে। তো এই যে একটা বড় অংশ আছে, এটা কিন্তু আপনাদের রীতিমতো রিভিশন করতে হবে। যারা একটু কম্পিটিটিভ স্টাডি করেছেন তাদের এই জায়গাগুলো হয়ে রয়েছে, কারণ ইন্ডিয়ান জিওগ্রাফিটাই সেখানে পড়তে হয়, এগুলোই ডিটেলে পড়তে হয়, এখান থেকেই প্রশ্ন হয়। তো বাকি যারা এই শুধুমাত্র স্কুল সার্ভিস বা এই ধরনের স্কুলের পরীক্ষাগুলো দিতেন, তাদের কিন্তু এই জায়গাটাতে একটু বেশি স্টাডি করতে হবে, কারণ এইখানটা খুব বেশি কিন্তু আমাদের ক্লাসগুলোতে নেই। শ্রেণীতে আছে, মাধ্যমিকের কিছু অংশ আছে, বিভিন্ন ক্লাসে ছোট ছোট করে আছে, কিন্তু এখানের প্রশ্ন সংখ্যা কিন্তু অনেক, এবং এখান থেকে প্রশ্ন আসার জায়গাও অনেক রয়েছে। তো এটা একটু ভালো করে, এবং সুবিধা হচ্ছে কি এখানে ম্যাপ স্টাডি করবেন খুব ভালো করে। ইন্ডিয়ান জিওগ্রাফির পুরোটাই ম্যাপ স্টাডি করে তুলে ফেলা সম্ভব, সেটা মনে রাখা সম্ভব। তো এখানে কিন্তু ম্যাপটা খুব ভালো করে মনে রাখতে হবে, এবং যেটা আপনাদের বলেছি, ড্র করবেন খাতায়, বিভিন্ন জায়গাতে ম্যাপ ড্র করবেন, খুব ভালো করে এটা তৈরি করে রাখবেন। ওকে স্যার, হ্যাঁ বলুন। বলছি এর আগের 2 দিনের কোশ্চেনটা দেওয়া হয়নি ওই ক্লাইমেট থেকে, 25 মার্কের যে কোশ্চেনটা দেন না, ওই কোশ্চেনটা তো দেওয়া হয়নি। হ্যাঁ, গতকালেরটা দেবো, গতকালের কোয়েশ্চেনটা দেবো। পরশু দিনেরটাও হয়নি স্যার। আচ্ছা ঠিক আছে, আমি কোয়েশ্চেন দিয়ে দেবো আপনাদের, আপনারা প্রিভিয়াসগুলো দিন, আমি আজকেই আগের কোয়েশ্চেন দিয়ে দিচ্ছি। স্যার হ্যালো। হ্যাঁ বলুন। স্যার বলছিলাম ওই ইন্ডিয়ান ওশান ডাইপলটা একটু বুঝিয়ে দিলে খুব ভালো হতো। ইন্ডিয়ান ওশেন ডাইপোল হচ্ছে দুটো সাগরের যে তাপমাত্রার তফাৎ, সেটাকে বলা হচ্ছে ইন্ডিয়ান ওশেন ডাইপোল, ঠিক আছে। আরব সাগর এবং বঙ্গোপসাগরে কিন্তু তাপমাত্রা একই রকম থাকে না, এটা খুব স্বাভাবিক, যে কোনো সাগরেই কিন্তু তাপমাত্রার ভেরিয়েশন দেখতে পাওয়া যায়। আরব সাগরের তুলনায় বঙ্গোপসাগরটা কিন্তু কিছুটা বদ্ধ। তো সাধারণ অবস্থা কি হয়, এখানে টেম্পারেচারটা একটু বেশি থাকে, এখানে তাপমাত্রা একটু বেশি থাকে, এখানে লো প্রেসার জোন তৈরি হয়। এবার সেটা কি হয়, আরব সাগরের এই অংশ থেকে, এই জায়গা থেকে এটা তুলনামূলক উচ্চচাপ, এখানেও কিছুটা লো প্রেসার থাকবে স্বাভাবিক গ্রীষ্মকালে। তো এখানে তুলনামূলক যখন উচ্চচাপ থাকে, তখন এই বায়ু কিন্তু এই দিকে আসার একটা প্রবণতা দেখতে পাওয়া যায়। তো স্বাভাবিকভাবে তখন কিন্তু দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুটা সচল থাকে, এখানে লো প্রেসার থাকে, এবং আমাদের সারা ভারতীয় উপমহাদেশে বৃষ্টিপাত হয়। কিন্তু কোনো কোনো বছর এই ডাইপোলটা অন্যরকম থাকে, এখানে আরব সাগরের তাপমাত্রা কিন্তু অনেকটা কম থাকে, তুলনামূলক মানে বেশি থাকে কোনো কোনো বছরে। তো তখন সেটা কিন্তু এদিকে ঘুরে যায়, তখন কিন্তু আমাদের দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু এদিকে প্রবাহিত হচ্ছে, আর এদিকে তাপমাত্রা এখানে বেশি। তো এখানে এই জায়গাতে কিন্তু মৌসুমী বায়ু তো প্রবাহিত হয়, বায়ুটা তো এইখান থেকে আসে, তার মধ্যে জলীয় বাষ্প থাকুক না থাকুক, এইখানে যদি লো প্রেশার তৈরি হয়ে যায়, তাহলে তখন কিন্তু আর সেই অর্থে ভারতীয় উপমহাদেশে বৃষ্টিপাতটা হয় না, কারণ এদিকে উচ্চচাপ রয়েছে। তো বায়ুটা স্বাভাবিকভাবে এদিক থেকে এদিকে যাওয়ার কথা, কিন্তু মৌসুমী বায়ুর প্রবাহ তো দক্ষিণ পশ্চিম দিক থেকে, তার জন্য সেটা বাধাপ্রাপ্ত হয়। তো সেই কারণে আমাদের উপমহাদেশে এই ফেজটাতে বৃষ্টিপাত হয় না। আচ্ছা, ঠিক আছে। আর একটা জিনিস একটু বলার ছিল স্যার, ওই যে কোপিনের জলবায়ুর যে ক্লাইমেট রিজিয়নের যে আপনি এগুলো দিয়েছিলেন না, হ্যাঁ ওই বিএসএইচ, হ্যাঁ এই যে হ্যাঁ এডব্লিউ, ওগুলোর পাশাপাশি একটু বাংলায় লিখে দিলে খুব সুবিধা হতো ওই হ্যাঁ, ম্যাপটার বাংলাতেই মধ্যে, থাকবে, মানে বাংলাতেই থাকবে। আচ্ছা, আমি আচ্ছা। নোটসে বাংলাতেই লিখে দেব। আর কোপেনের জলবায়ু তো আমরা আলোচনা করবই, এরপরে সেটা আমরা শেষে আছে, আমাদের ক্লাইমেটোলজির শেষে অবশ্যই কোপেন আর থর্নওয়েট দুটো আলোচনা করব খুব ইজিলি, মানে এটা নিয়ে খুব বেশি চাপ নেওয়ার কিছু নেই। কোপেনের জলবায়ু খুব ইজি ক্লাসিফিকেশান। আমরা এখানে ইন্ডিয়ান জিওগ্রাফিটা প্রথমে জাস্ট এটা একটা আলাদা করে পড়ছি বলে হয়তো মনে হতে পারে যে এটা একটু কঠিন লাগছে বা কিছু, কিন্তু আমরা যখন ভেঙে ভেঙে পড়বো প্রত্যেকটা ABCDর কী মিনিং, ছোটো ছোটো স্মল হাতের লেখা মানে শব্দগুলোর কী মিনিং, ক্যাপিটালের কী মিনিং, আমরা যখন ওভারঅল কভার করে নেব, তখন এটা অনেক বেশি সহজ লাগবে। আপাতত আমি এটা এর মধ্যে করালাম, কারণ এটা প্রয়োজন আছে, ভারতের জলবায়ুটা আলাদা করে করার প্রয়োজন আছে। আমরা সারা বিশ্বের যখন করব তখন তো আর এই অংশটা করব না, সেজন্য এই পার্টটা এখানে করিয়ে দিলাম। তো এটা একটু দেখে নেবেন, কম বেশি সিম্বলগুলো থেকে কিন্তু প্রশ্ন আসে, সরাসরি MCQ এখান থেকে কিন্তু আসে।
তো এটা গুরুত্ব সহকারে তৈরি করে নেবেন, আর পরে আমরা আবার ডিটেলে এটা আলোচনা করব। যেমন মৌসুমি যে সাথে জেটের বায়ুর যে সম্পর্ক সেটা আমরা যেমন পরে আলোচনা করব, এটাও আমরা এরপর আলোচনা করব। ওকে স্যার বলছিলাম কি কালকেকার নোটসটা, হ্যাঁ আমি নোটসটা দেবো, নোটসটা এর মধ্যে দিয়ে দেবো, ঠিক আছে। আচ্ছা বলছিলাম যে স্যার একটু আগে আগে যদি দিতেন তাহলে মানে আজকে যদি করতে পারি আর কি। আজকে যেটা হলো আর কি সেটা যদি ধরুন 8 ঘন্টার মধ্যে দিয়ে দেন তাহলে খুব ভালো। কি কোয়েশ্চেনের কথা বলছেন? হ্যাঁ এমসিকিউ এর যে সিরিজ দেখুন নোটস তো আপনাদের দিয়ে দেওয়া হয়। গতকালের আমার একটু মানে ফাইল ইয়েতে করাপ্টেড ছিল, আমি পিডিএফটা থেকে ওটা করতে পারছিলাম না, সেটা গতকাল হয়েছে। এমআই নয় যে আপনাদের রোজ রোজ পরে পরে দেওয়া, আপনাদের তো ক্লাসের ভিডিও, নোটস, এমসিকিউ একসাথে দেওয়া হয়, ঠিক আছে? ওটা নিয়ে চিন্তা করার কিছু নেই। ঠিক আছে, তাহলে আজ এই ক্লাসটা এখানে কমপ্লিট করছি। নমস্কার, ধন্যবাদ।